হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। এই ছেলেটা পরিবারের সাথে একটা নতুন বাড়িতে থাকতে আসে, কিন্তু সে এখানে আসার পর থেকে বেশ কিছু অদ্ভুত বিষয় খেয়াল করতে থাকে। কখনো বন্ধ ঘর থেকে আসা আওয়াজ শুনতে পায়, কখনো বা তার ভাই কিডন্যাপ হয়ে যায়, কখনো বা তার পুরো পরিবার মিলে তাকে জানে মেরে ফেলতে চায়, আবার কখনো বা সে খেয়াল করে তার বয়স 20 বছর বেড়ে গিয়েছে। এগুলো আসলে কিভাবে সম্ভব? এই সব রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বেরিয়ে আসে তার অতীতের এক বড় রহস্য। এগুলোর পিছনের রহস্যটাই বা কি? এই সবকিছু জানতে হলে দেখতে হবে আজকের এই মুভিটা। মুভির নাম ফরগেটেন। গল্পের শুরুতেই আমরা জিন সিওক নামের এই ছেলেটিকে দেখতে পাই। খুবই শান্ত আর ভদ্র স্বভাবের সে তার ফ্যামিলির সাথে কারে করে তাদের নতুন বাড়িতে শিফট হতে যাচ্ছে আজকে। গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে সে খুব ভয়ঙ্কর স্বপ্নও দেখে, যার কারণে সে ভয়ে ঘেমে গিয়েছিল। তখন তার বড় ভাই তাকে বলে, এসব কিছু না, নতুন বাড়িতে যাওয়ার এক্সাইটনেসের কারণে রাতে তোর খুব কম ঘুম হয়েছিল, এই জন্যই তুই স্বপ্ন দেখছিস। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা তাদের নতুন বাড়িতে চলে আসে। বাড়িটা দেখতে খুবই সুন্দর, কিন্তু বাড়িটা দেখে তার কেন জানি মনে হচ্ছিল সে এই বাড়িটা আগেও দেখেছে। জিনকে এভাবে বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে তার বড় ভাই ইউসিওক জিজ্ঞেস করে, বাড়িটা কি তোর পছন্দ হয়েছে? জিন তখন মাথা নেড়ে বড় ভাইকে বুঝিয়ে দেয় যে তার এই বাড়িটা পছন্দ হয়েছে। জিন তার বড় ভাইকে খুব বেশি মানত, কারণ তার বড় ভাই সিওক সবকিছুতেই একদম পারফেক্ট। পড়াশোনা, খেলাধুলা, গান বাজনা, এমনকি মেয়ে পড়ানোর কাজটাও সে ভালোই পারে। আর সবচেয়ে বড় কথা, সে একজন ভালো ভাইও। অন্যদিকে জিন আবার তার ভাইয়ের একদম উল্টোটা। পড়াশোনা তো তার মাথায় একদম ঢুকে না, আর ভাইয়ের মতো অন্যান্য ট্যালেন্টও তার নেই। আর মেয়েরাও তাকে তেমন একটা পাত্তা দেয় না। কিন্তু এত কিছুর পরেও সে মোটেও তার ভাইকে নিয়ে জেলাস ছিল না। কিছুদিন আগেই তার ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে তার ভাইয়ের পায়ে এখনো একটু ব্যথা ছিল। যাই হোক, নতুন বাড়িতে ঢোকার পর অন্যান্য কর্মচারীদের সাথেই দুই ভাই মিলে ঘরটাকে গুছিয়ে নিচ্ছিল। ইউসিউক দেয়ালে একটা ক্যালেন্ডার টাঙায়, যেটা ছিল 1997 সালের মে মাসের। এর মানে এই সময়টা 1997 সাল। এরপর সে তার নিজের রুমটা যায় গোছানোর জন্য। জিনও সবকিছু গোছাতে গোছাতে এই বাড়িতে একটা বন্ধ ঘর দেখতে পায়, আর এই বিষয়ে তার বড় ভাই ইউসিউককে জিজ্ঞেস করে। ইউসিউক তখন বলে, এই বাসায় যারা আগে থাকতো তাদের কিছু মালসামান তারা রেখে গিয়েছে, যেগুলো ওই ঘরে আছে, আর এই জন্যই ঘরটা বন্ধ। এখন একটা ঘর যেহেতু শর্ট, তাই জিনকে তার বড় ভাই ইউসিউকের সাথে একটা রুম শেয়ার করতে হবে। এই বিষয়টা জিনের কাছে একটু আজব মনে হয়। তাদের মালসামান কেন এখানে থাকবে, আর তাদের জন্য আমরা কেন এত প্রবলেম নিব? তবুও সে বিষয়টাতে অত একটা গুরুত্ব না দিয়ে চলে যায় এক হেল্পারকে হেল্প করতে। তখন সেই হেল্পার জিনকে জিজ্ঞেস করে, ওই লোকটা কি আপনার বড় ভাই? জিন তখন বলে হ্যাঁ। হেল্পার তখন তাকে আবার জিজ্ঞেস করে, ওই লোকটা কি আপনার বড় ভাই? জিন তখন বলে হ্যাঁ, কিন্তু এভাবে কেন জিজ্ঞেস করছো? ওয়ার্কার তখন তার উত্তরে কিছু বলবেই তখনই সেখানে ইউসিওক চলে আসে, আর হেল্পারটাকে বাইরে পাঠিয়ে দুজনে একটু রেস্ট নেয়। এরপর সবাই মিলে রাতে ডিনার খেতে বসলে বাবা সবাইকে ওয়ার্নিং দিয়ে দেয় যে উপরতলার ওই বন্ধ ঘরটায় যেন কেউ না যায়। আগের বাড়িওয়ালা অনেক রিকোয়েস্ট করেছে যাতে সেই ঘরটাকে খোলা না হয়। সবাই তখন বলে যে আচ্ছা ঠিক আছে। এরপর খাওয়া দাওয়া করতে করতে হঠাৎই উপরতলার সেই রুম থেকে আওয়াজ আসতে শুরু করে। জিন তখন তার পরিবারকে জিজ্ঞেস করে, তোমরাও কি আওয়াজটা শুনলে? সবাই তখন বলে, আরে ওইটা কিছু না, বাহিরে বিদ্যুৎ চমকানোর কারণে এমনটা মনে হচ্ছে। জিন তখন বিষয়টাতে গুরুত্ব দেয় না আর চলে যায় নিজের রুমে ঘুমানোর জন্য। কিছুক্ষণ পরই সে আবারও সেই রুম থেকে আওয়াজ শুনতে পায়। এবার সে অনেকটা কৌতূহলী হয়ে যায়। সে ধীরে ধীরে হেঁটে সেই রুমের কাছে যাচ্ছিল। সে দরজাটা খুলতে ধরলেই সেখানে ইউসিউক চলে আসে। জিন ইউসিউককে বলে সে এই ঘর থেকে কিছু আজব সাউন্ড শুনতে পাচ্ছে। ইউসিউক তখন তার ভাইকে জিজ্ঞেস করে, তুই কি আজকে তোর ওষুধটা খেয়েছিলি? আসলে জিনসিউকের এনজাইটি ডিসঅর্ডার রয়েছে। এই রোগী অল্পতেই ভয় পেয়ে যেত। ইউসিউক তখন তার ভাইকে নিয়ে বাইরে যায় তার মাইন্ড একটু ফ্রেশ করার জন্য। বাইরে শহরের একটা উঁচু স্থান ছিল, যেখান থেকে পুরো শহরটা দেখা যেত। বৃষ্টির মধ্যে দুই ভাই এখানে এসে গল্প করে একটা সুন্দর সময় কাটায়। তখনই ইউসিউককে তাদের বাবা কল করে। ইউসিউক জিনকে বলে, বাবা একটা ফাইল চাচ্ছে, তুই এখানে থাক, আমি ওটা দিয়ে আসি। এই বলে ইউসিউক বাড়ির পথে যেতে ধরলে হঠাৎই সেখানে কিছু গুন্ডারা চলে আসে। জিন সেখান থেকে তাকালে দেখতে পায় কিছু লোক তার ভাইকে মারছে। সে দ্রুত তার ভাইকে বাঁচাতে যায়, কিন্তু জিন তাদের কাছে যেতে যেতেই সেই গুন্ডার দলেরা ইউসুফকে ধরে নিয়ে যায়। জিন তার চোখের সামনে তার ভাইকে কিডন্যাপ হতে দেখলো, কিন্তু সে কিছুই করতে পারলো না। কিন্তু সে তখন বুদ্ধি করে সেই গাড়ির নাম্বারটা মনে রাখে, যাতে সে এটা পুলিশকে জানাতে পারে। এরপর সে তার বাড়িতে চলে আসে আর তার বাবা মাকে পুরো বিষয়টা খুলে বলে। কথা বলতে বলতেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়।
সকাল হতে হতে বাড়িতে পুলিশ চলে আসে। জিন তখন তাদেরকে সেই গাড়ির নাম্বারটা বলে, কিন্তু পুলিশ তখন তাকে বলে আসলে এমন কোনো নাম্বারের গাড়ি পুরো কোরিয়াতে এক্সিস্টই করে না, অর্থাৎ সেই গাড়ির নাম্বারটা ভুয়া ছিল। পুলিশরা ইউসিওকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ কোনোভাবেই তাকে খুঁজে পাওয়া যায় না। এভাবেই দিন যেতে থাকে। জিন আর তার পুরো পরিবার ইউসিওকে নিয়ে অনেক টেনশনে ছিল। জিনের ভাই ইউসিওক আদৌ কি বেঁচে আছে না মারা গিয়েছে, আর তারা কেনই বা তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। জিন এসব কিছু সবসময় ভাবতো, যার কারণে তার অনেক বেশি টেনশন হতো, আর এজন্য তাকে তার ওষুধও ঠিক মতো খেতে হতো। এভাবেই 19 দিন কেটে যায়। জিন প্রতি রাতেই ভয়ানক স্বপ্ন দেখত। এমনই একদিন সকালবেলা সে ঘুম থেকে উঠলে দেখে পুরো 19 দিন পর তার ভাই ইউসিওক ফিরে এসেছে। ইউসিওককে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হয় যে সে কোথায় ছিল বা তার সাথে এতদিন কি হয়েছে, ইউসিওক তখন এর উত্তরে কিছুই বলতে পারে না। সে শুধু এটাই বলে যে তার কোনো কিছুই মনে পড়ছে না। পুলিশরা তাকে বিভিন্ন উপায়ে জিজ্ঞেস করে, কিন্তু তার কোনো কিছুই মনে পড়ছিল না। ডাক্তার তখন বলে হয়তো ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়ার জন্য ইউসিওক তার যন্ত্রণাদায়ক মুহূর্তগুলো ভুলে গিয়েছে। আসলে এই রোগটা কিছু কিছু মানুষের সাথে কিছু কিছু সময় হয়ে থাকে। যেমন কোনো ব্যক্তি যদি তার জীবনে খুব বেশি ট্রমা, অত্যাচার, যন্ত্রণা ফিল করে থাকে, তাহলে হঠাৎ এক সময় তার ব্রেন এই সব কিছুর ঘটনা ভুলে যায়। তাই ডক্টরের ধারণা ইউসিওকের সাথেও এমনটাই হয়েছে। কিডন্যাপার্সরা হয়তো তাকে অনেক বেশি যন্ত্রণা দিয়েছিল। এখন তার স্মৃতি ফিরে আসে না পর্যন্ত আর কোনো উপায় নেই। তখন তার পরিবারও আর এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে না। তাদের ছেলে ঠিকঠাকভাবে বাড়িতে ফিরে এসেছে, এইটাই তাদের জন্য অনেক। এরপর রাত হলে তারা ঘুমাতে যায়। যেহেতু তারা দুই ভাই একই ঘরে ঘুমাতো, তাই রাতে জিন খেয়াল করে ইউসিওক উঠে বাইরে কোথাও যেন যাচ্ছে। তবে তার অনেক বেশি ঘুম পেয়েছিল বলে সে বিষয়টাতে আর গুরুত্ব দেয় না। এরপর পরদিন সকালবেলা ইউসিওক তার এনজাইটির ট্যাবলেটটা খাওয়ার সময় হঠাৎ এই ট্যাবলেটটা পড়ে যায়। সে এই ট্যাবলেটটাকে অনেক খোঁজে, কিন্তু কোথাও পায় না। তখনই সেখানে ইউসিওক আসে আর জিনকে খাবার জন্য ডাক দেয়, যার কারণে জিনসুক আর সেদিন ট্যাবলেট খায় না। এরপর একসাথে খাবার খাওয়ার সময় সে ইউসিওককে জিজ্ঞেস করে সেদিন রাতে সে কোথায় গিয়েছিল। ইউসিওক বলে কই না তো, কোথাও যায়নি। জিন তখন বলে কিন্তু আমি তো দেখেছি, আর তাছাড়া আমি দরজার আওয়াজও শুনেছি। ইউসিওক তখন তার ভাইকে বলে আরে তুই হয়তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিলি। এরপর খাওয়া দাওয়া শেষ হলে ইউসিওক কাজের জন্য বেরিয়ে পড়ে। জিন তখন ইউসিওকের দিকে আজবভাবে তাকিয়েছিল। এরপর সে ইউসিওককে জিজ্ঞেস করে তোমার না পায়ে ব্যথা ছিল, ব্যথাটা হঠাৎ করে ঠিক হয়ে গেল নাকি? ইউসিওক তখন বলে আমার অনেক কাজ আছে, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। এই বলে ইউসিওক আবারও খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে যায়। জিন তখন ভাবে এটা হয়তো তার মনের ভুল ছিল। এরপর রাতে জিন ডিনার শেষ করে পড়তে বসেছিল। তখন ঘরে ইউসিওক আসে। সে বলে তার অনেক বেশি ঘুম পেয়েছে। এই বলে সে ঘুমোতে চলে যায়। জিনও তখন টেবিলে বসে পড়তে পড়তে একটা সময় ঘুমিয়ে যায়। সে ঘুমিয়ে গেলে ইউসিওক উঠে আসে আর টেবিলে রাখা পেন্সিলটা নিয়ে জিনসুকের চোখের কাছে রেখে পেন্সিলের পেছনের বাটনে বারবার প্রেস করতে থাকে। দেখে মনে হচ্ছিল সে এভাবেই তার চোখ ফুটো করে দিতে চায়, কিন্তু হঠাৎই তখন পেন্সিলের লিডটা বেরিয়ে যায়। এসব কিছু দেখে কেন জানি বোঝা যাচ্ছিল ইউসিওকের জিনের প্রতি অনেক বেশি রাগ রয়েছে। সে এই কাজটা করে কনফার্ম হয় যে জিন ঘুমিয়ে গিয়েছে, তাই সে আজও আবারও বেরিয়ে পড়ে। সে ঘর থেকে বেরিয়ে গেলেই আমরা খেয়াল করি জিন তো আসলে এতক্ষণ ঘুমায়নি, সে ঘুমের অভিনয় করছিল। এত রাতে ইউসিওক কোথায় যাচ্ছে এটা দেখার জন্য সেও ইউসিওকের পিছু নেয়। সে বাইরে এলে দেখতে পায় ইউসিওক তো একদম স্বাভাবিক মানুষের মতো করে হেঁটে যাচ্ছে, অর্থাৎ তার যে পায়ে ব্যথা ছিল সেটা একদমই বোঝা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে একটা সময় ইউসিওক ট্যাক্সি নেয়। জিনও তখন অপর একটা ট্যাক্সি নেয়। এরপর যেতে যেতে একসময় ইউসিওক ট্যাক্সি থেকে নেমে একটা গলির ভেতরে যায়। জিন সেখানে গিয়েও তাকে ফলো করছিল। জিন দেখে ইউসিওক এখানে এসেছে দুজন লোকের সাথে দেখা করতে, আর এই দুজন লোক আর কেউ নয় বরং তাদের বাসায় যে দুইজন পুলিশ এসেছিল তারাই এরা। এর মানে তারা আসলে পুলিশ নয়, তাদেরকে পুলিশ সাজিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। এই সব কি হচ্ছে জিন কিছুই বুঝতে পারে না। তার অনেক ভয়ও লাগছিল। এখানে কি চলছে বিস্তারিতভাবে আরো জানার জন্য সে ভিতরে যায়, কিন্তু তখনই সেই দুইজন লোক তাকে দেখে ফেলে, আর এই জন্য তাদের হাত থেকে বাঁচার জন্য সে দৌড়াতে শুরু করে। অনেকক্ষণ দৌড়াতে দৌড়াতে জিন একটা জায়গায় যেয়ে লুকিয়ে পড়ে। লোকগুলো তাকে অনেকক্ষণ খোঁজে, কিন্তু না পেয়ে শেষমেশ তারা বাধ্য হয়ে চলে যায়। এরপর ধীরে ধীরে জিন সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তখনই পেছন থেকে কেউ একজন তাকে অ্যাটাক করে, আর সেটা আর কেউ ছিল না বরং তার ভাই ছিল। এরপর সকালে তার ঘুম ভাঙলে সে দেখে সে তো পড়ার টেবিলে বসে আছে, ঠিক গত রাতে সে যেভাবে চেয়ারে বসেছিল এখনো সে টেবিলের ঠিক সেই পজিশনেই ছিল। এমনকি ইউসিওকও তার নিজের বেডে ঘুমিয়ে আছে। ইউসিওকের ঘুম ভাঙলে সে দেখতে পায় জিন কেন জানি তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে এ বিষয়ে জিনকে জিজ্ঞেস করতে না
করতেই জিন ভয়ে দৌড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ইউসুক জিনকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। জিন তখন চিৎকার করে বলে, কে তুমি? গত রাতে তোমাকে আমি বাইরে যেতে দেখেছি। তুমি আমার ভাইই না। কিডন্যাপ হওয়ার পর থেকে ফিরে আসার পর তুমি আজব হয়ে গিয়েছো। ইউসুক তখন বলে, তুমি একটা দুঃস্বপ্ন দেখেছো। কিন্তু জিন সেটা মানতেই চাইছিল না। সে তার ভাইকে চিৎকার করে বলে সে যাতে এখান থেকে চলে যায়। অনেক চেষ্টা করেও ইউসিউক তাকে বাথরুম থেকে বের করতে পারে না। কিছুক্ষণ পর ইউসিউক সেখান থেকে চলে গেলে জিন বেরিয়ে আসে। সে আত্মরক্ষার জন্য নিজের সাথে করে একটা লোহার পাইপও নিয়ে এসেছিল। হঠাৎই তখন ইউসিউক তার উপরে ঝাঁপিয়ে পড়ে। জিন অনেক পাগলামি শুরু করে দেয়, কিন্তু ইউসিউক তখন তাকে জোর করে শান্ত করার চেষ্টা করে এবং বলে জিন তাকে যে ঘটনাগুলো বলেছে সেগুলোর কোনো অস্তিত্ব নেই। সে কাল রাতে কোথাও যায়ও নি এবং দুজন ব্যক্তির সাথে কথাও বলেনি। এই জিনিসটা জিনকে মানতে হবে। সে যা কিছুই দেখেছে সবকিছুই স্বপ্ন ছিল, কিন্তু এসব বলেও এবার সে জিনকে শান্ত করতে পারছিলই না। তখন ইউসিউক জিনকে জিজ্ঞেস করে, তুমি কি গতদিন তোমার ওষুধ খেয়েছিলে? এ কথা শোনার পর জিনের মনে পড়ে যে সে তো গতদিন ওষুধটা খায়নি। সেটা খেতে যাওয়ার পর তো সেটা হারিয়ে গেল। এবারে সে একটু শান্ত হয়। সে ভাবে ওষুধ না খাওয়ার কারণেই হয়তো সে এসব কিছু স্বপ্নে দেখেছে। সে ইউসিউককে সরি বলে। ইউসিউকও তখন তাকে বলে রেস্ট নিতে। এরপর সে কাজের জন্য বেরিয়ে পড়ে। তখন জিন জানালা দিয়ে তাকিয়ে দেখে ইউসিউক তো খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটছে। এটা দেখার পর তার সন্দেহ একদম কেটে যায়। সে বুঝতে পারে ওষুধ না খাওয়ার কারণেই সে আসলে এসব কিছু স্বপ্নে দেখেছে। কিন্তু সে তার পড়ার টেবিলে ফিরে আসলে দেখে তার সেদিনের পেন্সিলের ভিতরের লিডটা নেই। এরপর সে সেই ভাঙা লিডটাও খুঁজে পায়। তখন তার মনে পড়ে তাকে শান্ত করার সময় ইউসিউক দুজন ব্যক্তির কথা বলেছিল, কিন্তু জিন তো তার সাথে কথা বলার সময় শুধু ব্যক্তির কথা বলেছে। কয়জন ব্যক্তি ছিল এটা তো বলেনি। সবকিছু মিলিয়ে দেখার পর জিন বুঝতে পারে গত রাতের ঘটনাটা সত্যি ছিল। ইউসিউক তাকে চালাকি করে মিথ্যা বুঝিয়েছে। এবার জিন তার মায়ের কাছে গিয়ে সেদিন রাতের সব কথা বলে। সে এটাও বলে যে তার মনে হচ্ছে কিডন্যাপ হওয়ার পর যে ইউসিউক এসেছে সে হয়তো আমার ভাই না, এটা হয়তো অন্য কেউ। সে তখন তার মায়ের সাথে ইউসিউককে হাতে নাতে ধরার প্ল্যান বানায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাতে ইউসুক বাড়িতে ফেরে না, তাই জিন ঘুমিয়ে পড়ে। এরপর হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখার মাধ্যমে তার ঘুম ভেঙে যায়। এরপর সে তার মাইন্ড একটু ফ্রেশ করার জন্য রান্নাঘরে যায় পানি খেতে। পানি খেয়ে আবারও চলে আসার সময় সে শুনতে পায় তার মা ফিসফিস করে কারোর সাথে ফোনে কথা বলছে। কি কথা হচ্ছে সেটা শোনার জন্য সে দরজার কাছে যায়। সে শুনতে পায় মা ফোনে বলছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, এখানে ঝামেলা হচ্ছে। মনে হয় এই পাগলটা সব বুঝে গিয়েছে। তুমি যে ওর আসল ভাই না এটাও সে আমাকে বলেছে। এই পর্যন্ত শোনার পরে জিনের পা হঠাৎ দরজায় লেগে শব্দ হয়ে যায়। শব্দ শুনে তার মা বাইরে আসে। যদিও ততক্ষণে জিন আড়ালে লুকিয়ে যায়, কিন্তু তিনি সন্দেহ ঠিকই করেছেন, কারণ পুরো বাড়িতে তারা দুজন ছাড়া আর কেউ নেই। আর তাই তিনি শিওর হওয়ার জন্য উপরে তার ঘরে দেখতে যাচ্ছেন। জিনকে এখন তার মা উপরে যাওয়ার আগেই সেখানে উপস্থিত থাকতে হবে। সে বুদ্ধি করে ওয়াল বেয়ে উপরে যায়। তখন আবার প্রচন্ড বৃষ্টিও হচ্ছিল, যার কারণে সে পুরো ভিজেও গিয়েছিল। তবে থ্যাঙ্কফুলি সে তার মায়ের আসার আগে সেখানে পৌঁছে গিয়েছিল। তবে সে যে ভিজে গিয়েছিল এই অবস্থায় দেখে তার মা সবকিছুই বুঝে ফেলে। তবুও তিনি সেখান থেকে চলে যান। তিনি চলে গেলেই জিন উঠে বসে। তখনই সে তাকালে দেখে তার মা সামনেই তো দাঁড়িয়ে আছে। এর মানে তার মা তাকে বোকা বানিয়েছে। তার মা তখন হাসতে হাসতে বলে, ঘুম ভেঙে গেল, একদমই ভিজে গিয়েছো, চেঞ্জ করে নাও। এরপর তিনি ইউসিউককে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি চলে এসো, সে তো আমাদের সবার পরিচয় জেনে গিয়েছে। এই সময় জিনও জানালা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই দেখে তার বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখন তার মাও সেখানে চলে আসে। তারা জিনকে বলে ভেতরে আসো, তোমার সাথে কথা আছে। কিন্তু জিন তখন ভয়ে তাদেরকে সরিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। তাকে ধরার জন্য তার পেছনে একজন লোককে পাঠানো হয়। সে বাঁচার জন্য দৌড়াতে থাকে। এভাবে দৌড়াতে দৌড়াতে হঠাৎই সে একটা পুলিশের গাড়ির সামনে চলে আসে, যার কারণে তার পেছনে থাকা লোকটা পালিয়ে যায়। আর জিনও পুলিশের আশ্রয় নিয়ে নেয়। তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসার পর জিজ্ঞেস করা হয় কি হয়েছে। জিন তখন বলে যে গত 1 মাস ধরে একটা পরিবার আমাকে আটকে রেখেছে। আমাকে এটা বুঝিয়েছে যে তারাই হলো আমার পরিবার। কেন জানি আমিও অন্ধের মতো তাদেরকে নিজের পরিবার ভেবে এসেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি এরা আসলে আমার পরিবার নয়। সে এসব কিছুই পুলিশকে বলে, কিন্তু পুলিশ তার কথার কোনো কিছুই বুঝতে পারছিল না। পুলিশ জিনের আইডেন্টিটি সার্চ করে এবং তার আইডি পেয়ে যায়। সবকিছু ভালোভাবে দেখে পুলিশ তাকে বলে, তুমি 40 বছর বয়সী হওয়ার পরেও কি এসব আবোল তাবোল কথা বলছো? এটা শুনে জিন অবাক হয়ে বলে তার বয়স মাত্র 20 বছর।
সে 1977 সালে জন্মেছে আর এখন 1997 সাল। জিনের কথা শুনে সবাই হেসে ফেলে, কিন্তু জিন তবুও বুঝতে পারছিল না এখানে হাসার কি হয়েছে। তখন একজন পুলিশ থানায় থাকা ক্যালেন্ডারটা দেখায়, যেটা দেখার পর জিন তো একদম অবাক হয়ে যায়, কারণ ক্যালেন্ডারে 2017 সাল চলছিল। এরপর সে পাশেই থাকা একটা আয়নায় তাকালে দেখে তাকে 40 বছরের মধ্যবয়স্কদের মতোই দেখাচ্ছে। রহস্যের জট ক্রমশ তার মাথা খারাপ করে দিচ্ছিল। তাই সে এবার রহস্যটা উন্মোচন করার জন্য আবারও তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফেরার পর সে উপরের সেই বৌদ্ধ ঘরটা থেকে কিছু আওয়াজ শুনতে পায়। তাই সে এবার আস্তে আস্তে সেই রুমের দিকে যায়। কেন জানি রুমের দরজাটা এখন খোলাই ছিল। সে ভয়ে ভয়ে ভেতরে ঢুকে সেখানে সে একটা মহিলা আর একটা মেয়ের আকৃতির পুতুল পায়। সেই পুতুলটা আবার রক্তমাখা অবস্থায় মাটিতে পড়েছিল। পুতুলটার পাশে রক্তমাখা ছুরিও ছিল। এগুলো কি আর এখানে কেনই বা পড়ে আছে সে কিছুই বুঝতে পারছিল না। সে নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকে যে তার সাথে এসব কি হচ্ছে। তখনই পাশের ঘর থেকে তার সেই নকল পরিবার বেরিয়ে আসে। ইউসিওক বলে, আমাদের আরো একটা প্ল্যান ব্যর্থ হয়ে গেল। জিন তখন রেগে জিজ্ঞেস করে, কারা তোমরা? ইউসিওক তখন বলে, আমি জানি তোমার মনে এই মুহূর্তে অনেক প্রশ্ন রয়েছে। মনে হয় আমার এবারে তোমাকে সবটা খুলে বলতেই হবে। এরপর ইউসিওক তার ঘটনাটা শুরু করে। কাহিনীটা শুরু হয় 20 বছর আগে। সময়টা 1997 সালের ডিসেম্বরের 20 তারিখ। এই বাড়ির ঠিক এই রুমটাতেই এই দিনে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। পরিবারের মা এবং মেয়েকে একসাথে খুন করা হয়েছিল, যেটা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে দেয়। কেসটা নিয়ে তদন্ত করেও পুলিশ কোনো ক্লু পায় না। বাড়িতে চুরিও হয়নি, আবার ফরেনসিক টিমও কোনো ক্লু দিতে পারেনি, যার কারণে ভিকটিমের পরিবার নতুন ডিটেকটিভ হায়ার করে। তারা বেশ কয়েক বছর ধরে তদন্ত করে। এরপর ফাইনালি তারা খুনিকে ধরতে সক্ষম হয়। আর সেই খুনি ছিল জিন। তাকে বিভিন্নভাবে টর্চার করা হয় তার মুখ থেকে এটা বের করার জন্য যে সে আসলে খুনটা করেছে, কিন্তু সে কোনোভাবেই স্বীকার করছিল না। সে বলতো সে কাউকে খুন করতে পারে না। অনেক কিছু করেও যখন তার মুখ থেকে এটা স্বীকার করানো যাচ্ছিলই না, তারা জিনকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। তাকে হ্যালিউসিনেট করা হয় যাতে সে সত্যটা স্বীকার করে ফেলে। কিন্তু আজব বিষয় ছিল সে তবুও স্বীকার করছিল না। এটা কিভাবে সম্ভব? ফরেনসিক ডক্টর তখন জানায় জিন আসলে ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়ায় ভুগছে। তাই সে যদি খুন করেও থাকে তবুও তার মাথায় সেই খুনের স্মৃতিগুলো নেই। হয়তোবা সে সময় তার মধ্যে অনেক বেশি কষ্ট বেদনা ছিল, আর এই জন্য সে এই মানসিক রোগে আক্রান্ত হয়ে সবকিছু ভুলে গিয়েছে। তাই সে নিজেও জানে না সে যে দুজন মানুষকে খুন করেছে নৃশংসভাবে। তাই জিনের স্মৃতি ফেরানোর একমাত্র উপায় তাকে খুনের এই পূর্বের সময়টাতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই খুনের আগে তার জীবনটা যেরকম ছিল সেরকম বানাতে হবে, আর তারপর আস্তে আস্তে তার সামনে আবারও খুনের সিনটা ক্রিয়েট করতে হবে। হয়তোবা তখন একই ঘটনার পুনরাবৃত্তি দেখে তার খুনের স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তো এই কাজটা সঠিকভাবে সম্পন্ন করার জন্য তাকে ডক্টর হ্যালিউসিনেট করে। এরপর তাকে তার জীবনের সবচেয়ে সুন্দর সময়টার কথা জিজ্ঞেস করা হয়। জিন তখন হ্যালিউসিনেট অবস্থায় বলে, মে মাস 1997 সাল। এ সময় সে তার বড় ভাই আর বাবা মায়ের সাথে গাড়িতে করে নতুন বাড়িতে উঠেছিল। এরপর ডক্টর হ্যালিউসিনেশনের মাধ্যমে তাকে মানসিকভাবে এটা বুঝিয়ে দেয় যে এই সময়টা 1997 সাল, আর সে 20 বছরের একজন তরুণ। জিন যাতে বিষয়টাকে আরো গভীরভাবে মেনে নিতে পারে তাই ইউসিওক তার বড় ভাই সাজে, আর তার দুজন নকল বাবা মাও রাখা হয়। তাকে ঠিক সেইভাবেই নতুন বাড়িতে নিয়ে আসা হয়। তবে বাড়িটা ছিল সেই বাড়িটাই যেখানে খুন হয়েছিল। আর এই কারণেই সে যখন এই বাড়িতে প্রথম এসেছিল তখন তার মনে হয়েছিল সে যেন এই বাড়িতে আগেও এসেছে। জিন যে এ বাড়িতে এসে সেই বৌদ্ধ ঘর থেকে আওয়াজ পেত, এটাও ইউসিউকদের প্ল্যানের অংশই ছিল, যাতে জিন এই ঘরের প্রতি কৌতূহলী হয়ে ওঠে। এ বাড়িতে প্রথম আসার পর বৃষ্টির দিনে ইউসিউক জিনকে একটা উঁচু স্থানে নিয়ে গিয়েছিল, আর এটাও তাদের একটা প্ল্যান ছিল। ইউসিউক জিনের সাথে যতক্ষণ বাইরে ছিল ঠিক ততক্ষণ সময়ের মধ্যেই বাকিরা সেই ঘরে গিয়ে ঘরটাকে সেই মার্ডার স্পটের মতো সাজিয়ে দিয়েছিল। এরপরে তারা ইউসিউকে কল করে জানায় যে সব ঠিকঠাকভাবে সাজানো হয়ে গিয়েছে, বাবা ফাইল চাইছে। এই বাহানায় সে বাড়ির দিকে যায়, কিন্তু তখনই প্ল্যানের মধ্যে একটা প্রবলেম চলে আসে। কিছু পুলিশ এসে ইউসিউককে ধরে নিয়ে যায়, কারণ তার নামে চিটিং কেসের মামলা হয়েছিল। কিন্তু জিন ভেবেছিল লোকগুলো হয়তো তার ভাইকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আর তারপর তো এই ঘটনার কারণেই তাদের প্ল্যানটা নষ্ট হয়ে যায়। পুলিশের এই ঝামেলাগুলো কাটিয়ে উঠতে সিওকের 19 দিন লেগে যায়, আর 19 দিন পর সে যখন বাড়িতে আসে ততদিনের মধ্যে ডাক্তার যে জিনের উপর হ্যালিউসিনেশন করেছিল সেটার প্রভাব জিনের উপর থেকে কমে যেতে শুরু করে, যার কারণে সে দিন দিন সন্দেহপ্রবণ হয়ে ওঠে, যার ফলে পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যায়।
তো এইসব ঘটনা বলতে বলতেই ইউসুফ জিনকে নিয়ে টর্চার সেলের দিকে যাচ্ছিল, কিন্তু জিন এসব কিছু শুনেও বিশ্বাস করতে পারছিল না যে সে এমনটা করেছে। তার মনে হয় তারা তাকে বোকা বানাচ্ছে। তাই একটা সময় জিন চালাকি করে গাড়ি থেকে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইউসুফও তখন তার পিছু নেয় গাড়ি নিয়ে। জিন প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু তখনই সেখানে একটা গাড়ি চলে আসে আর তাকে ধাক্কা দিয়ে দেয়। এরপর হাসপাতালে যখন তাকে নিয়ে আসা হয়, তার জ্ঞান হারানোর কিছুক্ষণ আগে তার মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতিগুলো। তার মনে পড়ে 1997 সালের মে মাসে সে, তার বড় ভাই আর তার পরিবার মিলে নতুন বাড়িতে শিফট হওয়ার জন্য গাড়িতে করে যাচ্ছিল। তারা অনেক হ্যাপি ছিল, গাড়িতে তারা অনেক মজাও করে। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎই তাদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টের কারণে জিনের বাবা মা মারা যায়। আর তার ভাইয়ের কন্ডিশনও বেশি একটা ভালো ছিল না। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ভাই কোমায় চলে যায়। সেই অ্যাক্সিডেন্টে একমাত্র জিনই বেঁচে ছিল। এই ঘটনার পর আরো 6 মাস কেটে যায়। কোনোভাবেই জিনের ভাইয়ের শরীরের কোনো উন্নতি হচ্ছিল না। ডক্টর বলেছে তার সার্জারি করাতে হবে, কিন্তু সার্জারি করাতে যত টাকা লাগবে এত টাকা তো জিনের কাছে ছিল না। তখন আবার কোরিয়ার অর্থনীতিও বেশি একটা ভালো চলছিল না। তাই জিন অনেক খুঁজেও কোনো চাকরি পাচ্ছিল না। তার উপরে আবার ডাক্তার জিনকে জানায় তার ভাইকে যদি এভাবেই ফেলে রাখা হয় তাহলে কিছুদিনের মধ্যেই সে মারা যাবে। তাই তাকে বাঁচাতে হলে ইমিডিয়েটলি সার্জারি করাতে হবে। জিনের কাছে আর উপায় না থাকায় সে নিজের ভাইকে বাঁচানোর জন্য তার শরীরের অর্গান বিক্রি করারও চেষ্টা করে, কিন্তু এই কাজটা ছিল ইল্লিগ্যাল, যার কারণে সে এটা করতে পারেনি। এরপর সে একদিন অনলাইনে পোস্ট করে তার চাকরি দরকার, যে কোনো কাজ হলেই হবে, মালিক যেই কাজই বলুক না কেন সে সেই কাজই করবে, তার শুধু এখন টাকা চাই। তখন একটা আইডি থেকে তার সাথে যোগাযোগ করা হয়। সে জিনকে জানায় জিনের যত টাকা লাগবে সে দিবে, কিন্তু এর বিনিময়ে জিনকে একটা মানুষের খুন করতে হবে। খুনের কথা শুনে তো জিন ভয় পেয়ে যায়। লোকটা তখন তাকে একদিনের সময় দেয় যাতে সে ভেবে তার ডিসিশনটা নিতে পারে। জিন অনেক ভাবে তার নিজের ভাইকে বাঁচাতে হলে অন্য কারো জান নিতে হবে। উপায় না পেয়ে সে এটাই করতে রাজি হয়ে যায়। এরপর ফোনে তাকে একটা অ্যাড্রেস পাঠানো হয় আর তাকে বলা হয় এই বাড়িতে 3 জন মানুষ আছে, একজন মহিলা আর তার 2টো বাচ্চা। জিনকে শুধু সেই বাড়িতে গিয়ে মহিলাটার মার্ডার করতে হবে। তাকে লোকটা ওয়ার্নিং দিয়ে দেয় সে যাতে ভুল করেও বাচ্চাদের গায়ে টাচও না করে, বাচ্চারা সুরক্ষিত থাকা চাই। তো এরপর একদিন গভীর রাতে সে সেই অ্যাড্রেসে চলে যায়। সে চুপি চুপি বাড়িটাতে ঢুকে। সবকিছুই একদম ঠিকঠাক ছিল। বাড়িতে মা মেয়ে ছেলে ঘুমিয়েছিল। জিন তাদেরকে এভাবে ঘুমোতে দেখে তার আর সাহস হয় না। সে কোনোভাবেই এই পাপ কাজ করতে পারবে না। তাই সে আস্তে ধীরে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তার হাঁটার আওয়াজে মহিলাটার ঘুম ভেঙে যায় আর সে জিনকে দেখে ফেলে। জিনের হাতে ছুরি দেখে মহিলাটা নিজের জীবন বাঁচানোর জন্য চিল্লাতে থাকে, কিন্তু জিন তখন মহিলাকে বলে আমি এখনই চলে যাচ্ছি, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, প্লিজ চিল্লানো বন্ধ করুন। মহিলাটা তখন চুপ করে যায়, কিন্তু তখনই সেখানে মহিলাটার বড় মেয়ে চলে আসে। সেও জিনের হাতে ছুরি দেখে চিল্লাতে শুরু করে। জিন তখন ছুটে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মেয়েটা কোনোভাবেই শান্ত হচ্ছিল না, যার ফলে হঠাৎই না চাইতেও জিনের হাতে মেয়েটার খুন হয়ে যায়। এই দৃশ্য দেখে মহিলাটি চিল্লাতে থাকে। জিন কোনোভাবেই তাকে সামলাতে পারে না, তাই এবার বাধ্য হয়ে জিন মহিলাটিরও খুন করে দেয়। এরপর যখন সে বাড়ি থেকে বের হচ্ছিল তখন পাশের রুম থেকে বাচ্চা ছেলেটি বেরিয়ে আসে আর জিজ্ঞেস করে আমার মা আর বোন কোথায়। জিন বুঝতে পারছিল না সে এখন বাচ্চাটিকে কি উত্তর দিবে। সে তাকে বলে তুমি বিছানায় যাও, তারপর কম্বলের ভিতরে গিয়ে 1 থেকে 100 পর্যন্ত গুনো। এরপর বাচ্চাটা কম্বলের ভিতরে গেলে জিন বাড়ি থেকে বেরিয়ে আসে। সে বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়িতে একটা ফ্যামিলি ফটো দেখতে পায়। সেই ফটোতে সে তার ভাইয়ের ডাক্তারকেও দেখতে পায়। তখন জিন বুঝে যায় যে এটা সেই ডাক্তারের ফ্যামিলি, যে ডাক্তার তার ভাইয়ের চিকিৎসা করছে। আর তিনি ভালো করেই জানতেন জিন কতটা টাকা পয়সার সমস্যায় ভুগছে, আর এই জন্যই তিনি জিনের দুর্বলতার সুযোগ নেন। তাকে তিনি হায়ার করেন তার স্ত্রীর মার্ডার করার জন্য। একটু পর ছেলেটা তার মা আর বোনকে এই অবস্থায় দেখে কাঁদতে কাঁদতে তার বাবা অর্থাৎ ডাক্তারকে ফোন দেয়। ডাক্তার তো এইসব কথা শুনে অবাক হয়ে যায়। তখনই তার কাছে জিন চলে আসে। জিন তাকে জিজ্ঞেস করে এটা তো আপনারই পরিবার ছিল, তাহলে কেন আপনি আমাকে আপনার স্ত্রীকে মারতে বলেছেন। ডাক্তার তখন জিনের কলার চেপে ধরে আর বলে যে সে তার স্ত্রীর নামে ইন্স্যুরেন্স করেছিল, তাই স্ত্রীর মৃত্যুর বিনিময়ে সে অনেক টাকা পেতে পারে। সেই টাকা দিয়ে দেশের এই খারাপ অবস্থার মধ্যেও নিজের ছেলে মেয়েকে একটা ভালো জীবন দিতে পারত, এজন্যই সে এমনটা করেছে। ডাক্তার তাকে বলেছিল বাচ্চারা যাতে সুরক্ষিত থাকে।
কিন্তু সে তার মেয়েকেও মেরে ফেলেছে। আর এই জন্য ডাক্তারের সাথে তার হাতাহাতি শুরু হয়ে যায়। আর একটা পর্যায়ে ছাদের রেলিং ভেঙে যায় এবং ডাক্তার বিল্ডিং থেকে পড়ে মারা যায়। সে আবারও আরেকটা খুন করে ফেললো। এই সব কিছু সে আর সইতে পারছিল না। সে সম্পূর্ণ ডিপ্রেশনে ডুবে যায়। কিছুদিনের মধ্যে তার ভাইও মারা যায়। সে নিজের করা কৃতকর্মের কারণে খুব বেশি অনুশোচনায় ডুবে গিয়েছিল। একসাথে এতগুলো যন্ত্রণা সে সহ্য করতে না পেরে তার ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া সৃষ্টি হয়ে যায়, যার ফলে এই কষ্টের সময়টা তার স্মৃতি থেকে একদম মুছে যায়। এখন আবার ঘটনা বর্তমান সময়ে চলে আসে। জিনের এসব কিছু মনে পড়ার পর তার ঘুম ভাঙে। সে দেখে ইউসিওক তার সামনে বসে আছে। ইউসিওক তার সাথে করে বিষ নিয়ে এসেছিল। সে এটা জিনের স্যালাইনের সাথে মিশিয়ে দিবে, কিন্তু তখনই জিন তাকে জিজ্ঞেস করে ভিকটিমের পরিবার এখন কেমন আছে। আমি সত্যিই খুবই দুঃখিত। আমাকে তো এখন মেরেই ফেলবে। আমার পক্ষ থেকে তাদেরকে সরি বলে দিও। আমি জানি আমি যা করেছি সেটার কারণে তারা যে কষ্টটা পেয়েছে সেটা একটা সরিতে কখনো মুছে যাবে না। ইউসিওক তখন এগুলো শুনে বলে, আচ্ছা তাহলে তোর স্মৃতি ফিরে এসেছে? তাহলে এখন বল তুই খুনগুলো কেন করেছিস? আমি অবশ্য কিছুদিন আগেই জানতে পেরেছি যে মহিলাটির তুই মার্ডার করেছিলি সেই মহিলাটার স্বামীর সাথে তোর কিছুদিন আগেই কথাবার্তা হয়েছিল। তাহলে এই খুনটা করার জন্য কি মহিলাটার স্বামীই বলেছিল? জিন তখন চুপ করেছিল। সে তখন অনেক বেশি রেগে যায় আর তাকে জিজ্ঞেস করে, সেই বাচ্চা ছেলেটার কথা কি মনে আছে যাকে বোকা বানিয়ে তুমি 1 থেকে 100 পর্যন্ত গুনতে বলেছিলে? সেই বাচ্চা ছেলেটা আর কেউ না বরং আমি। সেদিন তুমি আমার পুরো পরিবারটাকেই ধ্বংস করে দিয়েছিলে। তাহলে আমাকে কেন ছেড়ে দিয়েছিলে? আমাকে সেদিন মেরে ফেললেও পারতে। ওই ঘটনার পর আমার সাথে যা হয়েছে তা আমি কখনো ভুলতে পারবো না। আমার আত্মীয়রা আমাকে বাড়ি থেকে বের করে একটা এতিমখানায় দিয়ে আসে আর আমাদের যত সম্পত্তি ছিল সব তারা দখল করে নেয়। সে তখন থেকেই আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। তখন থেকে আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তোমাকে খুঁজে বের করা আর আমার পরিবারকে ধ্বংস করে ফেলার কারণে তার প্রতিশোধ নেওয়া। কিন্তু তোমাকে হাতে নাতে ধরার পরও তোমার মানসিক রোগের কারণে তোমাকে কিছুই করতে পারছিলাম না। যাই হোক, এবার বলো তুমি কার নির্দেশে আমার পুরো পরিবারকে হত্যা করলে? জিন তখন ইউসিউকের চোখের দিকে তাকিয়ে খুব কষ্ট পায়। সে মনে মনে ভাবে সে এমনিতে ইউসিউকে অনেক কষ্ট দিয়ে দিয়েছে, যে কষ্ট থেকে সে কোনোদিন উঠতে পারবে না। তার উপরে এখন যদি সে বলে সেই খুনটা তার বাবাই করতে বলেছিল তাহলে সে আরো বেশি কষ্ট পাবে। এজন্য জিন তখন তাকে বলে সে নিজের ইচ্ছায় খুন করেছে। জিনের এই মিথ্যা কথাটা ইউসিউক বুঝে ফেলে। সে বুঝে ফেলে সবকিছুর পিছনে যে তার বাবারই হাত আছে। সে তখন জিনকে কিছুই করে না আর সেখান থেকে বেরিয়ে যায়। হঠাৎই সে হাসপাতালের উঁচু বিল্ডিং এর একটা জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলে, কারণ সে এতদিন বেঁচেই ছিল এটা জানার জন্য যে কে তার মা বোনকে হত্যা করেছে। আর এখন সে সত্যটা বুঝে ফেলেছে। এই জন্য সে আর এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে চায় না। আর এই জন্যই সে নিজের জীবনকে এই পর্যন্তই থামিয়ে দেয়। ওইদিকে জিনও আর কষ্ট সহ্য করতে পারছিল না। সে ইউসিওকের ফেলে যাওয়া বিষের সিরিঞ্জটা নিজের মধ্যে পুশ করে নেয়। এই অপরাধী অনুশোচনার জীবন সেও আর কাটাতে চায় না, আর তাই সেও নিজেকে মুক্তি দিয়ে দেয়। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা নিজেরাও জানে না তাদের ভাগ্য অনেক আগেই একে অপরের সাথে জুড়ে গিয়েছিল। সেই 1997 সালে যেদিন জিনদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয় সেদিন তারা একটা পার্কে এসেছিল। সেখানে 5 বছরের ইউসিউকের সাথে তার প্রথমবার দেখা হয়েছিল। কিন্তু কে জানতো জিন একদিন ইউসিউকের জীবনকে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়ে দেবে। ভাগ্যের কাছে তারা সবাই অসহায়। এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। আই হোপ গাইস তোমাদের কাছে এই হৃদয় বিদারক মুভিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।